নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে আদর্শপল্লীতে রয়েছি আমরা, এবং এখানকার মানুষজন, স্থানীয় ভোটার যারা, তারা আমার সঙ্গে রয়েছেন আজ নেতা নয় জনতায়। নেতা নয় জনতা মানেই জনতার মনের কথা। জনতা সরাসরি তাদের অভাব, অভিযোগ, তাদের ইচ্ছে অনিচ্ছে সবটা নিয়ে মুখ খুলবে নেতা নয় জনতায়। ভোট ব্যস্ত দেশে নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো আপনারা হরদম শোনেন, কিন্তু মানুষের কথা, আম পাবলিকের কথা, যাদের ভোটে নেতা নির্বাচিত হয়, যাদের ভোটে সাংসদ নির্বাচিত হয়, সেই জনতা জনার্দন, তাদের কথা কজন শোনে? তাই আমি পারাদীপ আমার ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি মানুষের মাঝে, জনতার দরবারে। আর সেইভাবেই আজ নেতা নয় জনতা নিয়ে আমি চলে এসেছি পারাদীপ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভোটারদের মাঝে। বর্ধমান পূর্বের মানুষ কেমন আছেন? আমরা ভালো নেই। কেন ভালো নেই? আজকে এই পূর্ব বর্ধমান না, সারা পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, সেখানে চুরি, দুর্নীতি, রাহাজানি আর ধর্ষণ ছাড়া কোনো কিছু নেই। আজকে আপনি নিজে দাঁড়িয়ে আছেন যেখানে, সেই জায়গাতে দেখুন একটা অফিস, সেই অফিসটার একটা ভালো রকম কোনো একটা গার্ডওয়াল নেই। এখানে একটা গার্বেজ সেন্টার নেই। 30 বছর ধরে এখানকার বিধায়ক রয়েছে, একটা ভালো গার্বেজ সেন্টার নেই। 2014 এবং 2019 দুটো টার্মে এখান থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সুনীল মণ্ডল, এবং প্রথমবার 90,000, দ্বিতীয়বার তার ব্যবধান বেড়ে দাঁড়িয়েছিল 1,14,000। এবার এখানে নতুন প্রার্থী, একদিকে তৃণমূল কংগ্রেসের শর্মিলা সরকার, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির অসীম সরকার এবং বাম প্রার্থী বা জোট প্রার্থী নীরব খান। সেখানে এই অভিযোগ কেন? দেখুন, বিরোধীরা তো অভিযোগ করবেনই, এখানে তো সেই প্রশ্ন নেই। আমরা এখানে যথেষ্ট ভালো আছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং তৃণমূল সরকারের যে জনমুখী প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলির মাধ্যমে, নির্মল সাথী প্রকল্পের মাধ্যমে, এবং এটা লোকসভা নির্বাচন, যদিও উনি স্থানীয় স্তরের সমস্যাটাকে নিয়ে বলেছেন, যদিও এখানে সেটা খুব বেশি আলোচনা করার জায়গা থাকার কথা নয়, তবুও বলছি যে আমাদের এখানে কাটোয়া পৌরসভা এই নির্মল পৌরসভায় বারংবার পুরস্কৃত হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে এর আগে আমাদের পুরস্কার হয়েছে, এবং সেই পুরস্কার স্বরূপ আমরা কাটোয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে পেরেছি। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত মানুষের চিকিৎসা হয়। পশ্চিমবঙ্গ তথা এই কাটোয়া লোকসভা ইলেকশনের মধ্যে বা বর্ধমানের মধ্যে কোনো কর্মসংস্থান নেই, যাতে এই লোকেরা কর্মসংস্থান জীবিকা নির্বাহ করতে হবে। জীবিকা নির্বাহ করার জন্য শুধু তারা দলে দলে লক্ষ লক্ষ কোটি কোটি হিসেবে লোক অন্য রাজ্যে যাচ্ছে, অন্য রাজ্যে গিয়ে কোনো টাকা পাঠিয়ে ভরণ পোষণ করছে। কর্মসংস্থান গোটা আমাদের রাজ্যে না, গোটা দেশের, যেটা স্বাধীনতা পর নিরীক্ষে দাঁড়ায় দেখতে গেলে যে বেকারের যে বেগ এক দুরন্ত ভাগে যাচ্ছে। দেশ কত এগোচ্ছে জানি না, কিন্তু বেকার সর্বোচ্চ জায়গায় চলে গেছে এবং রেকর্ড করেছে। প্রধানমন্ত্রী যে তার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি, আমি একটা পরিসংখ্যান আপনাদের কাছে রাখতে চাই। আজকে 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে। প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি হলে 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হতো। ভারতবর্ষের জনসংখ্যা যদি 140 কোটি ধরে নেওয়া হয়, 20 কোটি দিয়ে 140 কোটিকে ভাগ করলে এখানে যারা রয়েছি প্রতি 7 জনে 1 জন সরকারি চাকরি করার কথা ছিল, এবং সেই জায়গা থেকে তিনি সরে গেছেন। আর এখানে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে। হ্যাঁ, 44 লক্ষ বাঙালি যেমন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে, তেমনি অবাঙালি 56 লক্ষ পরিযায়ী শ্রমিক এই বাংলায় কাজ করে খায়। এবারে 2024 লোকসভা নির্বাচনে অন্যতম একটা বড় ইস্যু এই কর্মসংস্থান। চাকরি বাকরি তো হচ্ছে, এখানে কম বেশি সবই চাকরি বাকরি হচ্ছে। আর যেখানে চাকরি দিতে যাচ্ছে গভর্নমেন্ট, সেখানে বিভিন্ন রকম ভাবে কেস করে তারপরে সেখানে চাকরিকে বা চাকরির প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আজকে যে বিজেপির যে এমপি হয়েছে, তমলুকের ক্যান্ডিডেট হয়েছে, সে একজন হাইকোর্টের বিচারপতি ছিল, সে বিজেপির হয়ে দালালি করেছে, যে সেটা এখন প্রমাণ হয়ে গেছে। এবছর লোকসভা ইলেকশনে সবচাইতে যেটা ইস্যু মূল্য বৃদ্ধি। পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল থেকে শুরু থেকে প্রতিদিনের জিনিসের দাম এত জায়গায় নিয়ে গেছে। আমাদের দেশে যে কেন্দ্র সরকার আছে, অপদার্থ নীতির জন্য আজকে এই অবস্থা, যার জন্য আমাদের দেশের অর্থমন্ত্রী এবছর ভোটে দাঁড়াচ্ছে না। লজ্জার করে আমাদের দেশের সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। কেরোসিন তেল সাধারণ যে জিনিসটা বামফ্রন্টের আমলে ছিল 15 টাকা 50 পয়সা, সেটা 102 টাকা হয়ে গেছে। আগে মানুষ কেরোসিন তেল বিক্রি করে ইলেকট্রিকের বিল মেটাতো, আর এখন কেরোসিন তেল কেনার জন্য ইলেকট্রিকের সরঞ্জাম বিক্রি করে কেরোসিন তেল কিনতে বাজারে যেতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি আমি আপনাদের কাছে উত্তর নেবো, কিন্তু তার আগে এবার এখানে আসবো। দ্রব্যমূল্য বৃদ্ধি সত্যি তো যে জায়গায় পৌঁছেছে, তাতে মানুষের জীবনে রুটি রোজগার করতে, দৈনন্দিন জীবন নির্বাহ করতে নাভিশ্বাস উঠছে। দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে মানুষের জীবনযাপন। যেমনি দ্রব্যমূল্যের দাম, তেমনি সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি। আমি বলবো আমার সাধারণ জ্ঞানে যে বামপন্থীদের এবং বিজেপি তাদের এই ভোট চাওয়ার কোনো অধিকার নেই, কারণ তারা কিছুই করেনি। বিজেপি একটা যাত্রা পার্টি, তারা
এসছে কিছু বিক্রি করে দিতে দেশের সম্পদ, আর দুজনকে পাশে দাঁড় করিয়েছে, তারা কিনে নেবে, সব চোর গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যাবে। একটু আগে বললো না যে বিজেপি খারাপ, তৃণমূল ভালো, সবকিছু যারা বলছে তারা আগে ছিল কংগ্রেসে, এখন হয়েছে তৃণমূলে, তা তারাই দল বদলে সবসময় পাল্টি খেয়ে বেড়ায়, আর তারা আবার বলছে বিজেপি খারাপ। বিজেপির যা নাম বিজেপি তাই করে, আর টিএমসির যা নাম, টিএমসির নামের সাথে তাদের কাজ আছে। বিজেপি মানে হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আর টিএমসি মানে হচ্ছে টাকা মারা কোম্পানি। অর্জুন সিং তো আগে তৃণমূল করছিলেন, বিজেপি গেল, আবার বিজেপি যে ছেড়ে দিল টিকিট পেল না, তখন উনি ওয়াশিং মেশিনে ধুয়ে গেলেন, মোদিজির ওয়াশিং মেশিনে ধুয়ে গিয়ে উনি আবার টিকিট পেয়ে গেলেন। ভারতবর্ষের সবচেয়ে বড় কেলেঙ্কারি, মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি কি হয়েছে, ছত্তিশগড়ের ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় কেলেঙ্কারি। ওয়াশিং মেশিনটা, এই ওয়াশিং মেশিন আমাদের এই লোকসভা কেন্দ্রে যে বিজেপির প্রার্থী, তিনি ওয়াশিং মেশিন তত্ত্ব ছেড়েছেন। এখন যারা যেই অন্যায় করুক তার দলে গেলে তারা শুদ্ধ হয়ে যায়, একদম ওয়াশিং এর মতো। সেন্ট্রালে যে বিজেপি গভর্নমেন্টটা আছে, সেখানে যে 2 কোটি চাকরি যে দেওয়া হয়েছিল, আপনারা খোঁজ করে দেখুন, রেলে প্রত্যেকটা মাসে ভ্যাকান্সি বেরোচ্ছে। আপনারা সেন্ট্রাল বাহিনীতে যান, এমটিএসে যান, যতগুলি সেন্ট্রাল ডিপার্টমেন্টে আছে সেখানে চাকরি বাকরি ছেলের হচ্ছে। আপনি প্রত্যেকটা পাড়ায় খোঁজ করুন, প্রত্যেকটা পাড়ায় খোঁজ করুন 2014 পরে থেকে কটা ছেলে রাজ্য সরকারের চাকরি পেয়েছে আর কটা ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে। আমি বলতে চাই, ওই ভাই বললো যে রেলের নাকি প্রচুর উন্নতি হচ্ছে, রেলে চাকরি হচ্ছে। আমার কাটোয়ার প্রমাণ, উনি হয়তো জানেন না কাটোয়া রেল স্টেশনের কি ক্ষমতা। কাটোয়াতে 25 বছর ধরে যে বেকার ছেলেরা কাজ করতো, কাটোয়াতে মোট 50টা টয়লেট আছে প্ল্যাটফর্মের মধ্যে, সেখানে 25 জন ছেলে কাজ করতো। কিছুদিন আগেই 25 জন ছেলেরই কাজ ছাঁটাই করে দেওয়া হয়েছিল, তার প্রমাণ আমাদের এই ভাই। মাত্র 4000 টাকা, মাত্র 4000 টাকা মাসে বেতন, আর তার সঙ্গে চালের দাম 1200 টাকা, 25 কেজি চালের দাম 1200 টাকা, গ্যাসের দাম 900 টাকা। রেলের কথা বলা হচ্ছে, তো সেখানেও তো কর্মসংস্থান হয়নি বলছেন আপনার। কে বলেছে কর্মসংস্থান হয়নি? আপনি নিজে পুরো খুলে দেখুন সমস্ত কিছু, রেলের পোর্টাল খুলুন, দেখুন রেলের সমস্ত কিছু চাকরি হয়েছে কি হয় নাই। আর যা বড় বড় কথা বলছে তথ্য দিন। আজকে ওয়েস্ট বেঙ্গলের বুকে কতগুলো চাকরি হয়েছে, যদি চাকরি হতো তাহলে আজকে শিক্ষিত বেকার যুবকরা রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা দিত না ওখানে বসে। আজকে সমস্ত জায়গাতে বছরে 2 কোটি হলে 20 কোটি হয়, তাহলে তো ফাঁকা থাকে না। আর রেলে আছে বর্তমানে 3.5 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা। সেনাবাহিনীতে চুক্তিতে নিয়োগ হচ্ছে। যে পুলওয়ামা কাণ্ডের জোরে দ্বিতীয়বার নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন, সেই পুলওয়ামা কাণ্ড তাদেরই রাজ্যপাল বিজেপির নেতা সত্যপাল মালিক বলছে যে এই ঘটনা তৈরি করা ঘটনা, শহীদদের সহানুভূতি নাকি বলে যে লক্ষ্মীর ভান্ডার আলাদা, করোনার সময় ভ্যাকসিনটা নেয়নি, লজ্জা করে না এদের তখন কথাগুলো বলতে? সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে নাকি এখানে? আজকে যারা বলছে যে করোনার সময় ভ্যাকসিন নিয়েছিল, এই ভ্যাকসিন কোম্পানি ইলেকট্রন বন্ডের মাধ্যমে বিজেপিকে 200 কোটি টাকা দিয়েছে। আজকের যে ওষুধের দাম বাড়ছে, সমস্ত ওষুধের কোম্পানিগুলো ইলেকট্রন বন্ডের নাম করে বিজেপিকে টাকা দিয়েছে। নেতা নয় জনতা নিয়ে আজ আমরা ছিলাম বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের শর্মিলা সরকার, অন্যদিকে বিজেপির অসীম সরকার এবং বাম প্রার্থী বা জোট প্রার্থী নীরব খাঁ। ত্রিমুখী লড়াইতে বর্ধমান পূর্ব এবার কোন দিকে রায় দেয় তা তো সময়ের অপেক্ষা, কিন্তু সময় যে শেষ, তাই আমি পারাদীপ আজ বিদায় নিচ্ছি নেতা নয় জনতা নিয়ে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন। নমস্কার, নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি। অবাক হচ্ছেন? সাধারণত নেতা নয় জনতা দিনের আলোয় দেখে এসছেন। হ্যাঁ, আমরা নেতা নয় জনতা সকাল থেকে বেরিয়ে পড়ি, সারা দিন আমজনতার সঙ্গে কথা বলি। তবে শহরে যা গরম, তাপমাত্রা 41-42 ছুঁই তাপপ্রবাহ, তাই ঠিক করলাম সকালে যেমন হবে মাঝে মধ্যে একটু রাত বিরতেও বেরোবো। আর চায়ের থেকে বসেছি সন্ধে নামার পর চায়ের ঠেক জমজমাট। নেতা নয় জনতা সকালের পাশাপাশি রাতেও পৌঁছে যাবে আপনার এলাকায়, কথা বলবে আমজনতার সঙ্গে, জানতে চাইবে ভোটের আগে কি বলছেন আমজনতা। আজ আমি উত্তর কলকাতা
উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক করবেন নাকি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তাপস রায় বাজিমাত করবেন? আবার কংগ্রেসের বর্ষিয়ার নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছে, তারও তো একটা ভোট ব্যাংক রয়েছে। বামেরা এখানে সমর্থন করেছে প্রদীপ ভট্টাচার্যকে। কি হবে? একদম পুরো শহরের মধ্যে, শহর কলকাতার কি হাল, উত্তর কলকাতা কি বলছে, চৌরঙ্গী বিধানসভার মানুষের সঙ্গে কথা বলবো, নেতা নয় জনতায়। भैया बोलिए। गर्मी कैसा है? गर्मी तो बहुत जबरदस्त है ना? तो इसलिए हम सुबह छोड़ के शाम को आ गए। ठीक है, सही किया ना? अच्छा किया। अच्छा किया। तो जो कह रहे गर्मी तो है, इलेक्शन का गर्मी कैसा है? दोनों गर्मी समान समान अभी चल रहा है। ये दो लोग सभा में हम बैठे हैं, सुदीप बनर्जी वो तृणमूल का कैंडिडेट है और उनके अगेंस्ट है तापस राय, वो भी तृणमूल का ही था, कुछ दिन पहले था। तो लड़ाई कैसे देख रहे हैं? लड़ाई देखिए, सुदीप बनर्जी 10 बरस से यहाँ के एमपी थे और काम जनता के ऊपर में वो जो बंगला में नहीं बोलता है काचेर मानुष जखुन चाय तखुन पाए, ऐ जिनिस उनमें हम देखें। और उनका पत्नी जो है, जो यहाँ का विधायिका है नैना बंदोपाध्याय, उनमें भी यही चीज देखे। एमपी को आप 5 साल में देखे हैं यहाँ पे? हाँ, काम किया है। क्या कौन सा काम हुआ है? काम बहुत सा हुआ, ड्रिंक का काम हुआ है, लाइट का काम हुआ है। তাপস রায় চলে যাওয়ার ফলে তৃণমূলের ভোট ব্যাংক কমবে? ভোটের অধিকারটা কিন্তু মানুষ বলতে পারবে, অধিকারটা কিন্তু আমি বলতে পারবো না। মানুষ যেভাবে পরিষেবাটা পেয়েছে মানুষ তাকে দেবে না, যে এসে যদি প্রতিশ্রুতি দেবে কি আমি এসে ভালো করব, সে করবে কি করবে না সেটাও তাদের ব্যাপার, কিন্তু মানুষ কিন্তু যেভাবে পেয়ে গেছে সেটাই কিন্তু মানুষ দেখছে। কংগ্রেসের ভোট কিরকম? প্রদীপ ভট্টাচার্য এবং বামেদের ক্যান্ডিডেট নেই, সেই ভোটটাও কংগ্রেস পাওয়ার কথা। লড়াই হবে, দেবে কংগ্রেস লড়াই? কংগ্রেসে তো কোনো ভ্যানিস, আমরা যেভাবে কোভিডের সময় দেখেছি 2020, 21, 22, তারপর আপনার দেখুন কোভিড যেখান থেকে আরম্ভ হলো আমরা এদেরকে খুঁজে পাইনি। কোভিডের সময় কাউকে খুঁজে পাইনি। তাপস রায় তৃণমূলেই ছিলেন, এই আপনাদের কাছেই থাকেন, বিজেপিতে চলে গেলেন, যত রাগ তার অভিমান সব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর। ক্ষতি হলো তৃণমূলের? না না, ক্ষতি কেন হবে? ক্ষতি কিছু হয়নি তৃণমূলের। একটা নেতা, একই দলের রাজ্যের একজন বিধায়ক, দীর্ঘদিনের তৃণমূলের নেতা, তার চলে যাওয়া ক্ষতি নয়? তিনি তো গেছেন নিজের ব্যক্তিগত কারণে গেছেন। ওনার বাড়িতে ইডি সিবিআই কিসের জন্য এসছে না এসছে সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু ইডি সিবিআই আসার পরেই কেন গেলেন? ওনার যাওয়ার ইচ্ছে থাকতো তো আগে চলে যেতেন। দল বদলালে কি সুবিধে? দল বদলালে সাধারণ জনগণের কি সুবিধে? নেতাদের সুবিধে আছে। কি হয় কি, যদি কোনো দোষ করে থাকে এবার ওখানে গেল, ক্লিয়ার হয়ে গেল। সুদীপ বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন পার্লামেন্টে, ডেফিনেটলি তিনি ভোকাল, তাকে দেখা যায় তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা, কিন্তু তার ফান্ডের টাকা, এমপি ফান্ডের টাকা উন্নয়ন হয়েছে? ট্রেন লাইনের কাজ হয়েছে, গঙ্গাকলের কাজ হয়েছে, আলোয় জগজগ সব তো এমপি ফান্ড থেকেই হয়েছে। তাপস রায় চলে যাওয়ায় তৃণমূলের একটা পার্সেন্ট ভোট কি বিজেপিতে গেল? না না, উনি তো এখানকার কিছু ছিলেন না, তো উনি তো বিধাননগর এমএলএ ছিলেন। বিধাননগর সরি, বারানগর এমএলএ ছিল। তো এখানে তো উনি কোনো অ্যাক্টিভও ছিলেন না। এখানে এত বড় কোভিড গেল, এত বড় মেট্রো ডিজাস্টার হলো, আপনি বলুন তো, এতবার ঘুরে গেছেন। তাপস রায়কে দেখলেন লোকের ব্যথা শোনার জন্যে একবারও ঘুরে গেছেন। তাপস রায়কে চেনেন? হ্যাঁ, তাপস রায়ের পাশেই থাকি আমি। ও বাবা, তাপস রায়ের প্রতিবেশী না, মানে ওনার পাশেই আমি কাজ করি আর কি। আচ্ছা, মানে এই পারে থাকে, আমি এই ফুটে আছি। দেখেন তো, এই যে একজন মানুষ দল চেঞ্জ করলো, কিভাবে দেখেন? দেখুন, সেটা হলো ওনার ব্যক্তিগত ব্যাপার। ওনার ভালো লেগেছে, উনি এই দল ছেড়ে ওই দলে গিয়েছে। এটা কি ভালো লাগার উপর কাজ করে? হয়তো ওনার ভালো লেগেছে, সেই জন্য উনি গিয়েছে। উনি যে বিজেপিতে গেলেন, তাতে কি তৃণমূলের একটা পার্সেন্টেজ ভোট বিজেপি যেতে পারে মনে হয়? একটু তো কমবেই, কারণ ওনার তো একটা গুডউইল আছে। এত বছর ধরে উনি মানে কলকাতার বুকেই রয়েছে, মানে এত জিতে এসছে বিধায়ক হয়ে উনি, কারণ ওনার তো গুডউইলটা থাকবেই মার্কেটে, কিছুটা হলেও তো কাটবে। এই অঞ্চলে তো অবাঙালি ভোট অনেক আছে, হ্যাঁ, তাদের মানে বিজেপি 19 সালে খুব ভালো ফল করেছিল, জিততে না পারলেও ভালো ফল হয়েছিল। তো এবার কি লড়াইটা ওই কংগ্রেসের সঙ্গে তৃণমূল, না মনে হয় বিজেপির সঙ্গে? কি মনে হয়? বিজেপির সঙ্গে তৃণমূলেরই হবে লড়াইটা, এদেরই হবে।
উত্তর কলকাতা। উত্তর কলকাতা 2009 থেকে সুদীপ ব্যানার্জি জিতছেন, 3 বার জিতে গেছেন অলরেডি। হ্যাঁ 3 বার 4 বার হতে পারে। 4 বার হবে, নিশ্চয়ই হবে। কি করে মনে হচ্ছে? উল্টো দিকে আরেকজন তৃণমূল দাঁড়িয়েছেন, যদিও তিনি বিজেপি ক্যান্ডিডেট, মাঝখানে আগে হতে পারে। আমাদের এখানে বিকল্প কেউ নেই, সুদীপদা ছাড়া বিকল্প আর কেউ নেই। সুদীপদা কি কাজ করেছেন? সুদীপদা প্রচুর কাজ করেছেন। এই যে এখানে বস্তিতে জলই ছিল না, এই নতুন করে পাইপ লাইন দিয়ে নতুন এই অল টাইম জল পড়ছে এখন। খাবার জলটা এনেছে, গঙ্গা কল এনে দিয়েছে, এগুলো সুদীপদার প্রকল্পই হয়েছে এগুলো। আচ্ছা আচ্ছা, যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করে থাকেন, তাপসটা সেটা দেখতে পেলেন না? তাপসদা দেখতে পাবেন না তো, তাপসদার এই অঞ্চলের লোকই নয়তো, পাত্রই নয়তো। কংগ্রেসের কি খবর এখানে? কংগ্রেসের বেহাল একদম। সৌমেন মিত্রের গড়, সৌমেন মিত্র এই অঞ্চলের লোক এখন মানে 25% এসে দাঁড়িয়েছে। অনেক ভোট, 25%। এখন 100 থেকে 25% এসে দাঁড়িয়েছে বাম মিলিত কংগ্রেস। আচ্ছা, এখানে বামেদের ভোট আছে অল্প কিছু আছে, সেই ভোটটা কংগ্রেসে যাবে? অবশ্যই যেতে পারে। তাপস রায়ের চলে যাওয়া ফ্যাক্টর? কিচ্ছু ফ্যাক্টর নেই। ফ্যাক্টর কিসের? এতদিনের নেতা তো ওনাকে দেখাই যায় না, তো ফ্যাক্টর কিসের? তো উনি গেলেন কেন? ব্যক্তিগত সমস্যা হতে পারে, ওনার নিজের ব্যক্তিগত সমস্যা। এখানে ভাল লাগছে না, জার্সি আমি একটু বদল করে নিই, কেমন লাগে দেখি। চলে গিয়ে কি পদ্মফুল ফোটাবেন? চলে গিয়ে পদ্মফুল ফোটাতে পারবে না, পদ্মফুল নিভিয়ে দেবে। মোদির গ্যারান্টি পাননি? মোদির গ্যারান্টি কি পাবো? মোদি আমাদের কি গ্যারান্টি দিয়েছে? আজকাল মানুষের গ্যারান্টি নেই, মোদি গ্যারান্টি দিচ্ছে। যেগুলো করলো করোনার সময় সবার আগে ওষুধ বের করা, ও তো ঠিক, ও তো ওনার ছিল দায়িত্ব, উনি করেছেন। গ্যারান্টি কি দিয়েছে? অনেকে বলেন দিদি মোদি সেটিং আছে, আছে নাকি? কে বললো আপনাকে? আমি শুনেছি। শোনা যায়, শোনা যায়। আপনি শুনেছেন? চোখে দেখেছেন? দেখো, সেটিং দেখা যায় নাকি? তাহলে সেটিং কোনোদিন দেখা যায় না। তাহলে কি আমি সবাইকে ঢাক পিটিয়ে বুঝা আমার সাথে সেটিং আছে, সেটিং আছে, সেটিং আছে? তোমার হালকা সেটিং থাকতে পারে। সবার সেটিং না থাকলে চলবে কি করে? গলি থেকে তর্ষগলি, তারপর রাজপথ, উত্তর কলকাতার অলি গলি সব ঘুরে কথা বললাম আমজনতার সঙ্গে। জানতে চাইলাম লোকসভা ভোটের আগে উত্তর কলকাতার আসনটিতে কি হাল, কে এগিয়ে কে পিছিয়ে, লড়াই কতটা কঠিন বোঝার চেষ্টা করলাম। তীব্র গরম, তাপপ্রবাহ রয়েছে, তাই দিনের আলোয় কম, একটু সন্ধ্যের দিকে নেতা নয় জনতা পৌঁছে যাচ্ছে আপনার এরিয়ায়। কথা বলছে জনতার সঙ্গে, জনতারাই বুঝিয়ে দিচ্ছেন তার লোকসভায় কে এগিয়ে কে পিছিয়ে। আজ এখানেই শেষ করছি, আবার আগামীকাল দেখা হচ্ছে।